আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স ৩য় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অধ্যায় ৪ অর্থাৎ অবশেষ তত্ত্ব যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সমাধান করব। বলতে পারেন হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে সায়েন্স বই প্রকাশনীর বই অধ্যায় ৪ এর হচ্ছে উপপাদ্য ৫। তো এটা হচ্ছে রসির উপপাদ্য। তো অনেক সময় এটা হচ্ছে কি রসির উপপাদ্য হিসেবে কি পরিচিত। ঠিক আছে? তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে এই উপপাদ্যটা খাতায় তুলে নিয়েছি যাতে আপনাদের বুঝতে কি সুবিধা হয়। তো চলুন আমরা খাতা থেকেই কি সমাধানটা দেখি। তাহলে দেখেন উপপাদ্য ৫ এখানে বলছে রসির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। তো এই উপপাদ্যটা কিন্তু এভাবে আসে যে রচির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। তাহলে কখনো রসির উপপাদ্য আসতে পারে কিংবা হচ্ছে কখনো রসির উপপাদ্য কিন্তু আসতে পারে। তো দুইভাবে কিন্তু আসতে পারে। বিগত সালগুলোতে কিন্তু দেখা গেছে দুইভাবে কিন্তু এসেছে যে রসির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো কিংবা হচ্ছে রসির উপপাদ্য বর্ণনা ও কি প্রমাণ করো। তাহলে এটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি 2021 সালে, 19 সালে, 17 সালে, 14 সালে, 12 সালে এসেছে। সো বুঝতেই পারছেন উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন আমাদের হচ্ছে প্রথমে আমরা হচ্ছে কি বর্ণনাটা জেনে নিব। তো বর্ণনাটা এখানে দেখেন যদি এফ অফ জেড ও জি অফ জেড একটি সাধারণ বদ্ধ বক্ররেখা সি এর ভিতরে উপরে কি বৈশ্লেষিক হয়। ঠিক আছে? তো আপাতত দৃষ্টিতে কিন্তু বর্ণনা কিন্তু দেখলে হচ্ছে আপনি কি বুঝতে পারবেন না যে এটা কি বলতেছে। তো আপনি যদি চিত্র সহকারে দেখেন তাহলে কিন্তু বর্ণনাটা কি বুঝতে হচ্ছে অনেকটাই কি সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে দেখেন ধরলাম যে হচ্ছে কি এটা একটা বক্ররেখা আবদ্ধ একটা হচ্ছে কি এটা হচ্ছে কি বক্ররেখা। তো এটা হচ্ছে কি নাম দিলাম কি হচ্ছে সি। ঠিক আছে? তো দেখেন এর ভিতরে কিন্তু এফ অফ জেড এবং সি অফ জেড। তাহলে এখানে কি বলছে দেখেন যদি এফ অফ জেড ও জি অফ জেড একটি সাধারণ বদ্ধ বক্ররেখা সি এর ভিতরে ও উপরে বৈশ্লেষিক হয় তাহলে দেখেন দেখেন এফ অফ জেড ও জি অফ জেড এফ অফ জেড ও জি অফ জেড হচ্ছে একটি সাধারণ বদ্ধ বক্ররেখা। সাধারণ বদ্ধ বক্ররেখাটা কি সি। এই যে সাধারণ একটা বদ্ধ বক্ররেখা এটা হচ্ছে কি সি। এই যে সি এর হচ্ছে ভিতরে ও উপরে এই যে ভিতরে আর হচ্ছে উপরে বৈশ্লেষিক হয় এবং সি এর উপর যদি মডুলাস জি অফ জেড লেস দেন মডুলাস এফ অফ জেড হয় তবে সি এর ভিতরে এফ অফ জেড প্লাস জি অফ জেড ও এফ অফ জেড এর একই সংখ্যক কি শূন্য থাকবে। ঠিক আছে? তো এখানে দেখেন এই যে চিত্রটা আমি আঁকা এনেছি আবদ্ধ একটা বক্ররেখা হচ্ছে সি। তো এর ভিতরে হচ্ছে কি এফ অফ জেড এবং জি অফ জেড। ঠিক আছে? এর ভিতরে এবং হচ্ছে কি উপরে হচ্ছে কি বৈশ্লেষিক হবে। তো আপনারা কি করবেন সাইডে হচ্ছে এই যে আমি হচ্ছে কি এই চিত্রটা দেখাইলাম এটা দেখে এটা কিন্তু সাইড নোট আপনারা করে রাখবেন তাহলে কি আপনাদের বর্ণনাটা কি বুঝতে হচ্ছে কি অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমি বর্ণনাটা আবারও দেখাচ্ছি যদি এফ অফ জেড ও জি অফ জেড একটি সাধারণ বদ্ধ বক্ররেখা সি এর ভিতরে ওর উপরে কি বৈশ্লেষিক হবে তাহলে এই যে এফ অফ জেড এবং জি অফ জেড একটি সাধারণ বক্ররেখা এই যে সি এর ভিতরে এবং হচ্ছে কি উপরে হচ্ছে কি বৈশ্লেষিক হয় এবং হচ্ছে কি সি এর উপর যদি মডুলাস জি অফ জেড লেস দেন হচ্ছে কি এফ অফ জেড হয় তবে সি এর ভিতরে এফ অফ জেড প্লাস জি অফ জেড ও এফ অফ জেড একই সংখ্যক কি শূন্য থাকবে। ঠিক আছে? তাহলে দেখেন আমরা কিন্তু বর্ণনাটা অলরেডি হচ্ছে কি দিয়ে ফেললাম। এখন আমরা কি প্রমাণে চলে আসবো। যেখানে দেখেন প্রমাণ যে ধরি এফ অফ জেড ইকুয়াল টু জি অফ জেড ডিভাইডেড কি এফ অফ জেড। ঠিক আছে? তাহলে এটা আমরা কি ধরে নিলাম। তো এখান থেকে আমরা কি করব দেখেন পরবর্তী লাইনে এসে ইমপ্লাইজ দ্যাট এই যে এফ অফ জেড আছে এই যে ছোট হাতের কি এফ অফ জেড আছে। ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে নিচে আছে। এই নিচে আছে হচ্ছে কি ভাগ হিসেবে এটা যদি সমানের কি বাম পাশে নিয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন ক্যাপিটাল এফ অফ জেড এটা আছে লিখলাম। এরপর কি এই যে এ এফ অফ জেডটাকে কি এপাশে এসে কি গুণ করে দিলাম। এরপর যে জি অফ জেড আছে এখানে জি অফ জেডটাই কি লিখে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব দেখেন এখানে জি অফ জেডটা আগে লিখছি। এরপর কি ক্যাপিটাল এফ অফ জেড এরপর এটা লিখছি এফ অফ জেড লিখছি তার মানে কি একটু হচ্ছে সাজায় লিখছি আর কিছুই না। ঠিক আছে? তো এরপরে আমরা কি করব দেখেন এখানে দেখেন অতএব জি ইকুয়াল টু এফ এফ অর্থাৎ হচ্ছে ছোট হাতের এফ এরপর কি ক্যাপিটাল এফ। ঠিক আছে? তাহলে এখানে কিভাবে লিখলাম আমরা এই যে এখানে দেখেন
যেখানে হচ্ছে কি জি ইকুয়াল টু জি অফ জেড, অর্থাৎ কি জি অফ জেড ইকুয়াল টু আমরা কি ধরছি, জি ধরছি, তাহলে এই জি অফ জেড ইকুয়াল টু এখানে কি বসাইছি, জি বসাইছে। এরপর এফ অফ জেড ইকুয়াল টু এখানে কি বসাইছি, এই যে এফ অফ জেড ইকুয়াল টু কি এফ, সেজন্য এখান থেকে কি এফ অফ জেড ইকুয়াল টু কি এফ বসাইছি। এরপরে এই যে এফ অফ জেড, এই যে এফ অফ জেড ইকুয়াল টু কি এফ, এই জন্য কি এফ অফ জেড ইকুয়াল টু কি এফ বসাইছি। তো এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন ইমপ্লাইজ দ্যাট জি কে একবার যদি ডেরিভেটিভ করি, তাহলে দেখেন এখানে এটাকে হচ্ছে কি ইউ ধরি, এটাকে ভি ধরি, তার মানে কি ইউকে স্থির রেখে ভি কে একবার অন্তরীকরণ, তাহলে ইউ হচ্ছে কি এফ স্মল এফ, আর হচ্ছে কি ভি হচ্ছে কি ক্যাপিটাল এফ। তাহলে ইউকে স্থির রাখলাম, ভি কে একবার ডেরিভেটিভ করলে কি এফ প্রাইম হয়ে যাচ্ছে। এরপর প্লাস ভি কে স্থির রাখে ইউ কে একবার হচ্ছে ডেরিভেটিভ, তাহলে এফ কে ডেরিভেটিভ করলে কি এফ প্রাইম হয়ে যাচ্ছে। তার মানে ইউ ভি এর সূত্র কিন্তু এখানে কি বসাইছি, ইউ কে স্থির রেখে ভি কে একবার ডেরিভেটিভ প্লাস হচ্ছে ভি কে স্থির রেখে ইউ কে একবার হচ্ছে কি ডেরিভেটিভ। আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো এরপর দেখেন যদি সি এর ভিতরে এফ প্লাস জি ও এফ শূন্য সংখ্যক যথাক্রমে এন ওয়ান ও এন টু হয়, তবে আর্গুমেন্ট উপপাদ্য হতে পারে। তাহলে যদি সি এর ভিতরে এই যে এফ প্লাস সি এর হচ্ছে যে আমরা যে হচ্ছে কি একটা হচ্ছে কি আবদ্ধ বক্ররেখা দেখালাম, তার ভিতরে যদি এফ প্লাস জি ও এফ শূন্য সংখ্যক যথাক্রমে এন ওয়ান ও এন টু হয়, ঠিক আছে, তবে আর্গুমেন্ট উপপাদ্য হতে পায়। তো এই পেজে আমার জায়গা নেই, তাহলে আর্গুমেন্ট উপপাদ্য থেকে কিন্তু আমরা হচ্ছে কি এন ওয়ান এবং হচ্ছে কি এন টু এর হচ্ছে কি মান পাবো। তো সেটাই আমরা হচ্ছে কি পরবর্তী পেজে লিখবো। তো আর্গুমেন্ট উপপাদ্য থেকে পাই। তো এরপরে আমরা হচ্ছে কি পরবর্তী পেজে গিয়ে কি এন ওয়ান এর মান লিখবো আর হচ্ছে কি এন টু এর মান লিখবো, ঠিক আছে। তো চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে দেখেন আমরা হচ্ছে আর্গুমেন্ট উপপাদ্য থেকে কিন্তু পাই হচ্ছে কি এন ওয়ান সমান 1/2 পাই ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি এফ প্রাইম প্লাস জি প্রাইম, এরপর ডিভাইডেড এফ প্লাস জি ডিজেড। তাহলে এটাকে আমরা হচ্ছে কি 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবং এন টু সমান পাবো হচ্ছে এন টু সমান পাই হচ্ছে কি 1/2 পাই ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি এফ প্রাইম ডিভাইডেড এফ ডিজেড। তাহলে এটাকে কি করলাম আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব দেখেন, এই যে 3 থেকে 4 নম্বর সমীকরণটা কি বিয়োগ দেবো, অর্থাৎ হচ্ছে কি এন ওয়ান থেকে এন টু হচ্ছে কি বিয়োগ দেবো। তাহলে এখানে দেখেন এন ওয়ান থেকে কিন্তু এন টুটা হচ্ছে কি বিয়োগ দিয়েছি। দেওয়ার পর দেখেন এন ওয়ানের মান হচ্ছে কি এইটুকু, অর্থাৎ এই যে এইটুকু হচ্ছে কিন্তু হচ্ছে কি এন ওয়ানের মান। তাহলে এন ওয়ানের মানটা লিখেছি এই পর্যন্ত, লেখার পর হচ্ছে কি মাইনাস দিয়েছি, এই যে মাইনাস। এরপর হচ্ছে এন টুর মান হচ্ছে এই যে এইটুকু, এই যে এখানে হচ্ছে লিখেছি হচ্ছে কি এন টু এর মান, ঠিক আছে। তাহলে আশা করি হচ্ছে এন ওয়ান থেকে এন টু হচ্ছে কি বিয়োগ কীভাবে দিলাম আপনারা কি বুঝতে পারছেন। এন ওয়ান লিখছি এখানে, মাইনাস হচ্ছে দিছি, এরপর এন টু লিখছি এখানে। এরপর দেখেন আমরা এন ওয়ান মাইনাস এন টু এখানে বাম পাশে কি ঠিক রাখলাম, রাখার পর এরপর ইকুয়াল টু এখানে দেখেন 1/2 পাই কি আমরা হচ্ছে কি ঠিক রেখেছি, ঠিক আছে। এরপর ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সিকেও কি আমরা হচ্ছে কি ঠিক রেখেছি। এরপর দেখেন আমরা এফ প্রাইম ছিল, এফ প্রাইমটা এখানে লিখেছি, ঠিক আছে। এরপর জি প্রাইম সমান লিখেছি এফ এফ প্রাইম প্লাস এফ এফ প্রাইম। তাহলে এটা আমরা কোথায় পেলাম, জি প্রাইম সমান আমরা এই মানটা কোথায় পেলাম, আমরা দেখেন 1 নম্বর সমীকরণ যখন লিখলাম এখানে দেখেন এই যে এক আর হচ্ছে 2 নম্বর যে সমীকরণটা পাইছি, তাহলে এখানে 2 নম্বর সমীকরণ এখানে পাইছি যে জি প্রাইম ইকুয়াল টু এফ এফ প্রাইম প্লাস এফ এফ প্রাইম। তাহলে দেখেন এখানে জি প্রাইম সমান কিন্তু স্মল এফ ক্যাপিটাল এফ প্রাইম প্লাস ক্যাপিটাল এফ স্মল এফ প্রাইম, এটা কিন্তু পাইছি। তাহলে এখানে দেখেন এই যে জি প্রাইম যে আছে, এই যে জি প্রাইম যে আছে, এই জি প্রাইম সমান কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি হচ্ছে যে স্মল এফ ক্যাপিটাল এফ প্রাইম প্লাস ক্যাপিটাল এফ স্মল এফ প্রাইম। এই যে এখানে 2 নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা হচ্ছে কি এই যে জি প্রাইমের মানটা কিন্তু এখানে হচ্ছে কি বসাই দিছি। আর এই যে এফ প্রাইম আছে এখানে এফ প্রাইমে আছে। এরপর দেখেন ডিভাইডেড হচ্ছে এই যে এফ পাশে এফ লিখছি, এরপর জি ইকুয়াল টু লিখছি স্মল এফ ক্যাপিটাল এফ। তাহলে এটা আমরা কোথায় পেয়েছি, এই যে জি সমান স্মল এফ ক্যাপিটাল এফ পাইছি কিন্তু আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণে। দেখেন 1 নম্বর সমীকরণ যখন আগের পেজে আমরা বের করলাম সেখানে কিন্তু জি ইকুয়াল টু স্মল এফ ক্যাপিটাল এফ কিন্তু পাইছি। তো এটা 1 নম্বর সমীকরণ থেকে কিন্তু আমরা হচ্ছে লিখে দিলাম এই যে জি ইকুয়াল টু এফ এফ প্রাইম। তার মানে এখানে আমরা তেমন কোনো কাজই করিনি, দেখেন এফ প্রাইম ঠিক রাখছি, জি প্রাইমের মান কিন্তু এই যে এইটুকু লিখছি আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ হতে। এরপর হচ্ছে কি এ পাশে এফ লিখছি, জি এর মানে 1 নম্বর সমীকরণ হতে কি
স্মল এফ ক্যাপিটাল এফ কিন্তু বসাই দিছি, ঠিক আছে। এরপর ডিজেড ডিজেড আছে, এরপর এখানে কিন্তু হচ্ছে কি কোনো পরিবর্তন করিনি আমরা, এইরকম এখানে যে রকম ছিল কিন্তু সেরকমই আছে। তাহলে এটা আমরা কি সাইড নোট দিয়ে দিয়েছি যে 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে কিন্তু আমরা হচ্ছে কি মানটা বসাইলাম। এরপর দেখেন পরবর্তী লাইনে এখানে n1 মাইনাস n2, তাহলে n1 মাইনাস n2 এটা যেরকম ছিল সেরকমই রাখছি। এরপর 1/2 পাই কে আমরা ঠিক রাখছি। এরপর ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সিকেও কিন্তু ঠিক রাখছি। রাখার পর এখানে দেখেন এই যে এখানে আছে এফ প্রাইম, এখানে আছে কি এফ প্রাইম, তাহলে দুইটাতেই কিন্তু স্মল এফ প্রাইম আছে। তাহলে দেখেন এফ প্রাইম দুইটা থেকে কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে এফ প্রাইম যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে 1 থাকতেছে, এরপর এখানে কি থাকতেছে ক্যাপিটাল এফ থাকতেছে, তাহলে এটা লিখে দিলাম। এরপর প্লাস এই যে স্মল এফ, এরপর কি ক্যাপিটাল এফ, কিন্তু এখানে ক্যাপিটাল এফ প্রাইম এখানে আছে, এটা কি বসাই দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে নিচে দেখেন ডিভাইডেড, এখানে এফ আছে এখানে এফ আছে, তাহলে দুইটা থেকে এফ যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে 1, আর এখানে কি ক্যাপিটাল এফ থাকতেছে, এটা কি আমরা বসাই দিলাম। এরপর ডিজেড আছে বসাই দিলাম। এরপর কি যা ছিল সেটাই কিন্তু আমরা হচ্ছে কি একদম হচ্ছে কি এই যে এখান থেকে এখানে কি বসাই দিছি, এখানে কিন্তু আর কোনো কি কাজ কিন্তু আমরা করি নাই, ঠিক আছে। এরপর দেখেন আমরা n1 মাইনাস n2 ইকুয়াল টু 1/2 পাই ঠিক রাখছি, ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি ঠিক রাখছি, ঠিক আছে। রাখার পর এখানে দেখেন এই যে এফ প্রাইম অফ 1 প্লাস এফ যদি একটা অংশ ধরি, এরপর এফ, এরপর হচ্ছে এফ এফ প্রাইম যদি একটা আরেকটা অংশ ধরি, তাহলে কিন্তু দুইটা অংশ পাচ্ছি। তাহলে দুইটা অংশের নিচেই কিন্তু এফ এফ ইন্টু কি 1 প্লাস এফ পাচ্ছি। তাহলে দেখেন এই দুইটা যদি আমরা আলাদা করে দেই, তাহলে দেখেন এইটুকু একটা অংশ এইটুকু একটা অংশ, তাহলে এফ প্রাইম 1 প্লাস এফ, এফ প্রাইম 1 প্লাস এফ লিখলাম, এর নিচে কি এফ ইন্টু কি 1 প্লাস এফ আছে, এটা কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস আছে, এই যে প্লাস দিলাম। এরপর এফ এফ প্রাইম আছে লিখলাম। এরপর এটার নিচেও কিন্তু হচ্ছে কি এফ 1 প্লাস হচ্ছে কি এফ আছে, তাহলে এটা কিন্তু লিখে দিলাম। তাহলে আমরা দুইটাকে কি আলাদা করে লিখলাম, লেখার পর ডিজেড আছে লিখলাম। এরপর কি এইখানে যেটা ছিল সেটাই কিন্তু এখানে কি এভাবেই রেখে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন n1 মাইনাস n2 রেখে দিলাম, 1/2 পাই ঠিক রাখছি, ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ ঠিক রাখছি। রাখার পর এখানে দেখেন এই যে 1 প্লাস এফ আছে নিচে, এই যে 1 প্লাস এফ আছে নিচে উপরে, তাহলে এই দুইটা কিন্তু আমরা কাটাকাটি করছি, করার ফলে এখানে কিন্তু এফ প্রাইম ডিভাইডেড কি এফ পাইছি, এফ প্রাইম ডিভাইডেড এফ পাইলাম। তো আপনারা কিন্তু না কাটলেও সমস্যা নাই, কাটাকাটি করলে একটু দেখতে বিশ্রী লাগে, তো আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু কাটিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে এফ প্রাইম ডিভাইডেড এফ পাইছি, তাহলে এফ প্রাইম ডিভাইডেড এফ লিখলাম। প্লাস হচ্ছে এখানে কি পাইছি, এখানে দেখেন এই যে এ এফ আর হচ্ছে এ এফ কিন্তু কেটে যায়, যাওয়ার ফলে কিন্তু এখানে ক্যাপিটাল এফ প্রাইম ডিভাইডেড 1 প্লাস এফ পাচ্ছি, তাহলে ক্যাপিটাল এফ প্রাইম ডিভাইডেড 1 প্লাস কিন্তু এফ পাচ্ছি, এটা কিন্তু আমরা লিখে দিলাম। দেওয়ার পর ডিজেড আছে লিখলাম। এরপর কি এই পাশে যে রকম ছিল আমরা সেই রকমই কিন্তু রেখে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন এখানে n মাইনাস n2 ঠিক রাখছি, 1/2 পাই ঠিক রাখছি, ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভকে ঠিক রাখছি। এরপর এখানে 1/2 পাই, এখানে দেখেন ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি। এরপর হচ্ছে ডিজেড, এটা কিন্তু এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে, এই তিনটা মান 1/2 পাই ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি এবং ডিজেড, এটা কিন্তু এটার সাথে গুণ আছে এটার সাথে গুণ আছে, সো আমরা কি করব এটাকে গুণ করে দেব। তাহলে দেখুন 1/2 পাই ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি, এফ প্রাইম ডিভাইডেড এফ লিখছি, এরপর ডিজেড কি লিখছি, তাহলে গুণ করে দিলাম। এরপর আবার হচ্ছে কি এটার সাথে গুণ দেবো, তাহলে 1 ডিভাইডেড, এরপর প্লাস আছে দিছি 1/2 পাই, এরপর ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি, এরপর হচ্ছে ক্যাপিটাল এফ প্রাইম ডিভাইডেড কি 1 প্লাস কি এফ লিখছি, এরপর ডিজেডটাকে কি লিখে দিছি, ঠিক আছে। লিখে দেওয়ার পর এখানে ডান পাশে কি ছিল 1/2 পাই ঠিক রাখছি, এটা যেরকম ছিল, ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি, এফ প্রাইম ডিভাইডেড এফ, এরপর ডিজেড যেরকম ছিল সেরকমই কিন্তু রেখে দিছি, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন। তো আমার এই পেজে জায়গা নাই, এজন্য আমি কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমরা কিন্তু হচ্ছে এখন পরবর্তী পেজে চলে আসলাম। তো আগের পেজের যে শেষের লাইনটা ছিল সেটা কিন্তু আমরা এই লাইনটা পেয়েছিলাম, তো এই লাইনটা আপনাদের তোলার প্রয়োজন নেই, আমি হচ্ছে বোঝানোর সুবিধার্থে এই লাইন থেকে এই লাইন কিভাবে হলো সেটা কিন্তু সেজন্য কিন্তু এটা লিখেছি। তো এখানে দেখেন এখানে কিন্তু ছিল হচ্ছে কি 1/2 পাই ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি, এফ প্রাইম ডিভাইডেড কি এফ ডিজেড। এরপর হচ্ছে এখানে এটা কিন্তু হচ্ছে প্লাসের, আর এখানে এটা কিন্তু মাইনাসের, যে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি এফ প্রাইম ডিভাইডেড এফ ডিজেড, তাহলে এটা মাইনাসের এটা প্লাসের, সেজন্য কি এই দুইটাই কিন্তু হচ্ছে কি কেটে দেওয়া যায়। তাহলে কেটে দিয়ে কিন্তু শুধু এখানে n1 মাইনাস হচ্ছে কি
n2, এই যে n1 মাইনাস n2, এরপর হচ্ছে ইকুয়াল টু 1/2 পাই ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি, এরপর ক্যাপিটাল এফ প্রাইম ডিভাইডেড 1+f ডিজেড। এটা কিন্তু থাকে, এটাই কিন্তু আমরা লিখছি। তো আগের পেজের থেকে এই লাইনটা আসলে শুধু হচ্ছে কি কাটাকাটি করে, তো এটা আপনাদের তোলার হচ্ছে কি আর প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য কিন্তু এখানে লিখেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এরপরে দেখেন আমরা কি করলাম, এখানে n1 মাইনাস n2 কে ঠিক রাখছি, ইকুয়াল টু 1/2 কেও ঠিক রাখছি, এরপর ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভকেও কিন্তু ঠিক রাখছি। এরপর এটা হচ্ছে কি ক্যাপিটাল এফ আছে উপরে, এই জন্য কি এটা উপরে এখানেই লিখলাম। এরপর হচ্ছে 1+f আছে হচ্ছে কি নিচে আছে, সেজন্য আমরা এটা উপরে লিখছি। 1+f কে উপরে লিখে উপরে কি এর উপরে কি একটা ইনভার্স দিছি। ঠিক আছে, এটা দ্বারা বোঝাচ্ছে এটা কিন্তু নিচে আছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি ডিজেড আছে, ডিজেডটাকে লিখে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা কি করছি দেখেন, n1 মাইনাস হচ্ছে কি n2 ঠিক রাখছি, 1/2 কে ঠিক রাখছি, এরপর হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভকে ঠিক রাখছি, এফ প্রাইমকে কি ঠিক রাখছি। তো এখানে আমরা কি করছি দেখেন, আমরা যখন হচ্ছে সেকেন্ড ইয়ারে অর্ডিনারি বইটা পড়েছি, তখন কিন্তু একটা হচ্ছে সূত্র পাইছিলাম। ঠিক আছে, যে ওয়ান প্লাস ডি এর উপর যদি ইনভার্স দেয় তাহলে এইটার একটা সূত্র পাইছিলাম, যে হচ্ছে কি যে 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব প্লাস, এভাবে কিন্তু চলতেই থাকবে। এরকম একটা অর্ডিনারিতে সূত্র পাইছিলাম, যে 1+d এর উপর যদি ইনভার্স থাকে ইকুয়াল টু 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস এখানে কি ডি কিউব হবে। ঠিক আছে, এখানে কিন্তু ডি কিউব হবে, তাহলে 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউব এভাবে কিন্তু চলতেই থাকবে। তো এই সূত্রটি আমরা হচ্ছে কি এখানে অ্যাপ্লাই করেছি। এখানে দেখেন 1 আছে, তো এখানে কিন্তু এফকে যদি আমরা ডি ধরি তাহলে কিন্তু 1+d এর উপর ইনভার্সের হচ্ছে কি সূত্রতে পড়তেছে, তাহলে এটা সূত্রে কিন্তু আমরা জানি 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার, এরপর হচ্ছে কি মাইনাস ডি কিউব, এভাবে কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা বসাইছি, এফ কে ধরলাম আমরা কি ডি, তাহলে 1 মাইনাস হচ্ছে কি ডি অর্থাৎ এফ প্লাস হচ্ছে কি ডি স্কোয়ার অর্থাৎ এফ স্কোয়ার মাইনাস হচ্ছে কি ডি কিউব অর্থাৎ কি এফ কিউব, এভাবে প্লাস একবার প্লাস একবার মাইনাস কিন্তু এভাবে চলতেই থাকবে। এরপর এখানে কি ডিজেড ছিল, ডিজেডটাকে কি আমরা লিখাই দিছি এখানে। ঠিক আছে, এরপর দেখেন যে যেহেতু সি এর ওপর মডুলাস এফ লেস দেন 1, কাজী 1+f নট ইকুয়াল টু কি 0। ঠিক আছে, তাহলে 1+f যদি এটা হচ্ছে কি 0 হওয়া যাবে না, যদি 0 হয় সামথিং বাই হচ্ছে কি সামথিং বাই, কিন্তু এখানে 0 হয়ে গেলে কি এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আবার বৈশ্লেষিক ফাংশনের অন্তরজ বৈশ্লেষিক, অর্থাৎ এফ প্রাইম সি এর ওপর বৈশ্লেষিক। ঠিক আছে, ফলে এফ প্রাইম ডিভাইডেড 1+f সি এর উপরে কি বৈশ্লেষিক। সুতরাং বৈশ্লেষিক ফাংশনের জন্য কশির উপপাদ্য হতে পাই। তো বৈশ্লেষিক ফাংশনের জন্য কশির উপপাদ্য থেকে আমরা পাই 1/2 ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি ক্যাপিটাল এফ প্রাইম ডিভাইডেড 1+f ডিজেড ইকুয়াল টু কি 0 পাই। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু যেহেতু আমরা হচ্ছে কশির উপপাদ্য থেকে আমরা হচ্ছে 0 পাই, তাহলে এখানে দেখেন 1/2 ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি আর হচ্ছে এইটুকু সমান ইকুয়াল টু কি আমরা 0 পাইছি। তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা 1/2 ইন্টিগ্রেশন অফ ক্লোজ কার্ভ সি এফ প্রাইম ডিভাইডেড 1+f ডিজেড সমান কিন্তু আমরা পাইছি n1 মাইনাস কি n2। তাহলে দেখেন এটা সমান আমরা পাইছি হচ্ছে কি এর আগে হচ্ছে n1 মাইনাস হচ্ছে কি n2 পাইছি। তাহলে এইটা সমান যদি 0 হয় তাহলে কিন্তু n1 মাইনাস n2 সমানও কিন্তু 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখছি যে অতএব n1 মাইনাস n2 ইকুয়াল টু কি 0। যেহেতু আমরা n1 মাইনাস n2 ইকুয়াল টু কিন্তু এটা পাইছিলাম এই যে এখানে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করলাম, এখানে n1 মাইনাস n এটা সমান যেহেতু হচ্ছে 0, n1 মাইনাস n2 সমান কি এখানে 0 বসাই দিলাম। তাহলে এরপর n1 যদি এ পাশেই থাকে, n2 কে যদি পার করে দেয় তাহলে মাইনাস এ পাশে কি প্লাস হয়ে যায়, তাহলে শুধু n2 হয়। তাহলে এখানে দেখেন প্লাস হয়ে গেলে কি শুধু হচ্ছে n2 হলো। এরপর দেখেন ইহা নির্দেশ করে সি এর এফ অফ জেড প্লাস জি অফ জেড এবং এফ অফ জেড এর
সমান সংখ্যক কি শূন্য বিদ্যমান। ঠিক আছে, তাহলে ইহা নির্দেশ করে যে সি এর এফ অফ জেড প্লাস হচ্ছে কি জি অফ জেড এবং এফ অফ জেড এর সমান সংখ্যক শূন্য বিদ্যমান, যেহেতু এখানে এন ওয়ান সমান এন টু হচ্ছে কি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা কিন্তু বর্ণনাতেই আমরা বলছিলাম যে কি এফ অফ জেড প্লাস জি অফ জেড এবং এফ অফ জেড এর সমান সংখ্যক কি শূন্য বিদ্যমান থাকবে। ঠিক আছে, তো শূন্য কিন্তু বিদ্যমান থাকবে সমান সংখ্যক। তো উপপাদ্যটা এই পর্যন্তই। আশা করি সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।